নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেনিগির ফুলবাড়ি। গল্পটি এক নির্মল সীমাহীন ভালোবাসার কাহিনী। এখানে এক তরুণী এক প্রবীণ পুরুষের প্রতি গভীর অনুরাগ অনুভব করে। এক এমন ভালোবাসা যা সমাজের চোখে অস্বাভাবিক হলেও আসলে অত্যন্ত পবিত্র ও নির্ভেজাল। গল্পটি মানব মনের সূক্ষ্ম আবেগ, বয়সের সীমা ছাড়িয়ে যাওয়া সম্পর্ক এবং ভালোবাসার নিঃস্বার্থ সৌন্দর্যকে বড়ই কোমলভাবে ফুটিয়ে তুলেছে। চলুন শুরু করি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেনিগির ফুলবাড়ি। মুঙ্গেরের কষ্টহারিণী ঘাটে রোজ সন্ধ্যায় আমার সঙ্গে ললিতবাবু দেখা হইত। আমি পিসিমার বাড়ি বেড়াইতে গিয়াছিলাম। পশ্চিমের শহরে তাহার পূর্বে কখনো বেড়াইবার অভিজ্ঞতা ছিল না। আমার এক বন্ধু আসিবার সময় বলিয়াছিল, ওখানে জুতায় কালি দেওয়ার কোনো দরকার হবে না। দেখিলাম ব্যাপার তাই বটে। লাল ধুলা মাখিয়া জুতার যে দশা হয় 15 মিনিট রাস্তা চলিবার পরেই তাহাতে জুতায় কালি দিবার উৎসাহ ক্রমে কমিয়া গেল। শহরের মধ্যে বা বাহিরের যে কোনো জায়গাতেই যান, সর্বত্রই ধুলা। ক্রমে বেড়াইবার উৎসাহ কমিয়া গেছিল। তখন সন্ধ্যার পরে গঙ্গার ধারে দেখিলাম বেড়াইবার প্রকৃত স্থান। এদিক ওদিক বেড়াইয়া কষ্টহারিণীর ঘাটে সিঁড়ির ওপর রাত পর্যন্ত একা বসিয়া থাকিতাম। একদিন পাশে এক প্রৌঢ় বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন। কথায় কথায় আলাপ হইলে জানিলাম তাহার নাম ললিতমোহন ঘোষাল, বাড়ি হুগলি জেলায়, ভবঘুরে লোক। আগে ছিলেন বর্ধমান টাউনে। ম্যালেরিয়ায় স্বাস্থ্যহানি হওয়ায় পশ্চিমে আজ প্রায় 10-12 বৎসর আসিয়া বাস করিতেছেন। ক্রমে ললিতবাবুর সহিত প্রত্যহ দেখা হইত। ঘাটে বসিয়া গল্প করিতাম অনেক রাত পর্যন্ত। একদিন তিনি আসিয়া আমায় বলিলেন, আপনি একজন সাহিত্যিক, এ কথা তো এতদিন আমায় বলেননি। আমি জিজ্ঞাসা করিলাম, কার মুখে শুনলেন আবার এ কথা? সবাই বলছে আপনি সোমবার বেথুনবাজার লাইব্রেরিতে বক্তৃতা দিয়েছিলেন শুনলাম। আমার বাড়িওয়ালার ছেলে ছিল সভায়। ও হ্যাঁ হ্যাঁ, তা বটে। বড় আনন্দ হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমিও নিজে একটু আধটু লিখতুম কি না এক সময়ে, তাই সাহিত্যিকদের বড় শ্রদ্ধা করি মশাই। আপনি বয়সে অনেক ছোট হলেও আমার নমস্য। আমি বিনয়সূচক হাস্য সহকারে বলিলাম, কি যে বলেন! তা একদিন আসুন না গরিবের বাসায়, লেখাটেখাগুলো আপনাকে দেখাবো। এককালে যথেষ্ট লোকে জানত। আমার উপন্যাসে 2-3টে এডিশনও হয়েছে মশাই। শুনিয়া কিছুটা বিস্মিত হইলাম। বাল্যে আমি তখনকার সময়ে হেন উপন্যাস ছিল না যাহা পড়ি নাই, কিন্তু ললিত ঘোষালের নাম ঔপন্যাসিক হিসাবে কোথাও পাই নাই। কাহার মুখে শুনিয়াছি বলিয়াও আমার মনে হইল না। কৌতূহলবশত একদিন ললিতবাবুর সঙ্গে তার বাসায় গেলাম। স্টেশনের কাছে লাইনের ধারে একটা ছোট পুরানো বাড়ির বাহিরের ঘরে তার বাসা। অতি অপরিষ্কার ঘর, কতকাল যেন ঝাঁট পড়ে নাই। বিছানাপত্র ততোধিক ময়লা, ছেঁড়া তুলো বেরোনো, ওয়ারবিহীন বালিশ, ময়লা গামছা ও ঘরে পরিবার ধুতি দেখিয়া মনে হইল ললিতবাবুর বর্তমান অবস্থা আদৌ সচ্ছল নয়। ললিতবাবু আমায় যত্ন করিয়া বসাইলেন, বলিলেন, একটু চা খান দয়া করে, এসেছেন যখন। আতিথ্যের কোনো ত্রুটি রইল না। নিজেই চা বানিয়ে 2খানা আটার রুটির গুড় মাখাইয়া আমাকে খাইতে দিলেন। হুকায় তামাক সাজিয়া আমায় দিতে গেলেন। আমার ওসব চলে না শুনিয়া দুঃখিত হইলেন। নিজে তামাক খাওয়া শেষ করিয়া তিনি একখানা পুরানো বাঁধানো খাতা আমার কাছে আনিয়া খুলিলেন। আমার দিকে সলজ্জ হাসিয়া বলিলেন, এই দেখুন, মানে যত কাগজে আমার সমালোচনা বার হয়েছিল আপনাকে দেখাচ্ছি। সাগ্রহে খাতাখানি দেখিতে লাগিলাম। এখন হইতে 20-25 বৎসর পূর্বে, অর্থাৎ ইংরাজি 1910 কি 12 সালের দিকে যেসব খবরের কাগজে ও মাসিক পত্রিকার সুনাম অর্জন করিয়াছিলেন, যেমন বঙ্গবাসী, ইংলিশম্যান, হিতবাদী, ভারত মহিলা প্রভৃতি, সেই সব পত্রিকা হইতে তাহার বিভিন্ন পুস্তকের
সমালোচনাগুলি কাটিয়া আঠা দিয়া খাতাখানিতে আটিয়া রাখা হইয়াছে। প্রত্যেক টুকরোতে কাগজের নাম ও মাস তারিখ কালি দিয়া হাতে লেখা। টুকরাগুলি বিবর্ণ, হলদে ও জীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু খুব বেশি ধুলাবালি পড়িয়া নাই তাহাদের ওপরে। দেখিয়া মনে হয় খাতাখানির প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয় ও মাঝে মাঝে ঝাড়া মোছাও করা হয়। ললিতবাবু প্রত্যেকটি আমায় পড়িয়া শোনাইতে লাগিলেন। দেখিলাম তাহার বইয়ের এককালে বেশ ভালো সমালোচনা বাহির হইয়াছিল। পড়িতে পড়িতে গর্বে ও আনন্দে তাহার মুখ চোখের ভাবই যেন বদলাইয়া গেল। একখানি ইংরাজি কাগজে তাহাকে বঙ্কিমচন্দ্রের সমকক্ষ বলা হইয়াছে। তবে ইংরাজ সম্পাদিত ইংরাজি কাগজ বলা বাহুল্য, তাহাদের যেমন জ্ঞান বঙ্কিমচন্দ্র সম্বন্ধে, তেমনি জ্ঞান ললিত ঘোষাল সম্বন্ধে। উঠিব উঠিব করিতেছি, এমন সময় ললিতবাবু বলিলেন, দুখানা বই লিখে রেখেছি, অনেক দিন হলো। মশাই তো কলকাতায় থাকেন, পাবলিশারদের সঙ্গে যথেষ্ট আলাপ। বই দুখানার কিনারা করতে পারেন? প্রধানত তাহারই আগ্রহে পড়িয়া সেদিন দুখানা ভারী মোটা খাতা আমায় বাসায় বহন করিয়া আনিতে হইল। আসিবার সময় ললিতবাবু বারবার বলিলেন, আমি যেন পাণ্ডুলিপি দুখানা ভালো করে পড়িয়া দেখি। কিন্তু বাড়িতে আসিয়া খাতা দুখানা পড়িয়া ললিতবাবুর জন্য আমার কষ্ট হইল। অত্যন্ত সেকেলে ধরনের লেখা, জবরজং ভাষা, সেন্টেন্সগুলি কাঠের পুতুলের ন্যায় নরণচরণ বিরহিত, প্রাণহীন। পুস্তকের শেষ অধ্যায়ে পুণ্যের জয় ও পাপের শাস্তি পাঠ ও পাঠকের চোখে আঙুল দিয়া দেখানো হইয়াছে। এ যুগে এ বই অচল। ললিত ঘোষালকে কথাটা খোলাখুলিভাবে বলিতে পারি নাই। কষ্টহারিণীর ঘাটে ললিতবাবু জিজ্ঞাসা করিলেন, পড়েছেন? কেমন লাগলো? বলিলাম, চমৎকার, একালে অমন লেখা দেখা যায় না। কথাটার মধ্যে মিথ্যা ছিল না। ললিতবাবু অত্যধিক খুশি হইয়া বলিলেন, আপনি হলেন গিয়ে নিজে একজন লেখক, সমজদার লোক, আপনাকে কি বুঝিয়ে বলতে হবে এসব? আজকাল লেখা বদলে গিয়েছে মশাই, লিখতে জানেই না। বঙ্কিম, হেমবাবু, নবীন সেন কী সব মহারথীর বলুন দেখি একবার। তা নয়, রবি ঠাকুর হে। ললিতবাবু তাচ্ছিল্য ও বিরক্তির ভঙ্গিতে অন্যদিকে ঘাড় ফিরাইলেন। আমি সমর্থন সূচক মাথা নাড়িলাম। ললিতবাবুর উপন্যাসের দুখানি প্রশংসা করিয়া যে ভালো কাজ করি নাই, পরে তাহা বুঝিয়াছিলাম। দিন নাই রাত নাই ললিতবাবু তাগিদ দিয়ে আমাকে অতিষ্ঠ করিয়া তুলিলেন যে উপন্যাস দুখানি কি কিনারা করিলাম। এমনকি সন্ধেবেলা কষ্টহারিণীর ঘাটে বেড়ানো প্রায় ছাড়িয়াই দিতে হইল। 5-6 দিন ললিতবাবুর সঙ্গে দেখা হয় নাই। একদিন আমার বাসার চাকর বলিল, আপনাকে এক ঔরত খুঁজছে বাইরে। ঔরত কে খুঁজিবে? বাহির হইয়া দেখি একটি সুন্দরী যুবতী সলজ্জ সংকোচের সহিত বাসায় উঠানে পেঁপেতলায় দাঁড়ায় আছে। সবিস্ময়ে বলিলাম, কে? মেয়েটি চোখ নিচু করিয়া দেহাতে হিন্দিতে বলিলেন, ললিতবাবু আপনাকে একবার ডেকেছেন বাবুজি। ললিতবাবু? বেশ, যাব ও বেলা। মেয়েটি চলিয়া গেল। ভাবিলাম, মেয়েটি কে? ললিতবাবু ঝি নাকি? কখনো সেখানে দেখিয়াছি বলিয়া তো মনে হইল না। বেশ দেখিতে মেয়েটি। এদেশের হিন্দুস্তানি মেয়েরা সচরাচর যেমন 8-7 গড়নের হয়, তেমন তো বটেই। ফর্সা, ধপধপে রং, মুখশ্রীও বেশ লালিত্যপূর্ণ। সন্ধ্যাবেলায় ললিতবাবুর বাসায় গেলাম। ললিতবাবু উনোনে কড়া চাপাইয়া চায়ের জল গরম করিতেছিলেন। জল নামাইয়া দুধ ও ভেলিগুড় মিশাইয়া চা তৈরি করিয়া আমায় খাইতে দিলেন। আমি বলিলাম, একটি মেয়ে গিয়ে আমায় আপনার এখানে আসতে বললে। কদিন ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। ললিতবাবু বললেন, ও মনিয়া গিয়েছে বুঝি? তাই এসেছেন, ভালোই করেছেন। আমি ভাবছিলাম কেন আর আসেন না। স্বল্পমাত্র ভূমিকার পর ললিতবাবু আবার বইয়ের কথা পারিলেন। জানেন ব্যাপারটা, হাতে একটু টাকার ইয়ে যাচ্ছে। ভাবলাম বই দুখানার একখানাও যদি লাগিয়ে দিতে পারেন, তবে এ সময় কিছু পেলে বড় উপকার হতো। তাই মনিয়াকে ওবেলা আপনার ঠিকানা দিয়ে। তা করেছেন কিছু? বড় বিপদে পড়িলাম দেখিতেছি। ও বইয়ের আমি কি করিয়া কি করিব বুঝিলাম না। সে কথা ললিতবাবুকে বলিতে কিন্তু আমার মন সরিল না।
কেন কি জানি। বলিলাম, আগে হ্যাঁ, 2-3 জন পাবলিশারকে লিখেছি, এখনও উত্তর পাইনি, পেলেই জানাবো আপনাকে। ললিতবাবু বলিলেন, আপনাকে কষ্ট করে আসতে হবে না, মুনিয়া যখন বাড়ি চিনে গেছে ওই পরশু নাগাদ একবার যাবে। এখন মুনিয়া বুঝি আপনার এখানে কাজ করে? ললিতবাবু যেন ঢোক গিলিয়া বলিলেন, হ্যাঁ। ইয়ে মুনিয়া? হ্যাঁ। আমি সেদিন বিদায় লইয়া আসিলাম। 3য় দিন মুনিয়া আমার বাসায় আবার গিয়া হাজির। এদিন আমার কৌতূহল হওয়াতে মুনিয়াকে বলিলাম, ললিতবাবুর ওখানে কতদিন আছিস? মুনিয়া বেশি কথা বলে না, মুখ না তুলিয়ায় কি একটা বলিল, ভালো বুঝিতে পারিলাম না। তাহার হাতে 5টি টাকা দিয়া বলিলাম, ললিতবাবুকে গিয়ে বলো কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে। মুনিয়া টাকা কয়টি লইয়া চলিয়া গেল। ইহার পর দিন কতক ললিতবাবু আমাকে বড় উদ্বাস্ত করিয়া তুলিলেন। কোন পাবলিশার তার বই লইতেছে, কি কথা হইতেছে তাহাদের সঙ্গে ইত্যাদি। বই পড়িয়া রইয়াছে আমার বাসায়। কলিকাতার বইওয়ালারাও এত বোকা নয় যে ওই বইয়ের জন্য অগ্রিম টাকা দিতে যাইবে। মুখে বলিলাম, বই নেবে কিনা তার ঠিক নেই, তবে যদি নেয় তার বায়নাস্বরূপ টাকাটা দিয়েছে। ললিতবাবু বুঝিলেন না যে আমার কথা সম্পূর্ণ অর্থহীন। বায়না করা ইহাকে বলে না, বা এ অবস্থায় কেউ বায়নার টাকাও দেয় না। অভাবের দিনে টাকা আসিয়াছে, তাহাই যথেষ্ট। কোথা হইতে আসিল, কেন আসিল, অত বুঝিয়া দেখবার অবসর বা ইচ্ছে তাহার ছিল না। সেই হইতে মাঝে মাঝে তাহাকে 2-1 টাকা পাঠাইয়া দিতাম মুনিয়ার হাতে, কারণ মুনিয়াকে বাধা নিয়মে প্রতি সপ্তাহে আমার বাসায় পাঠাইতে আরম্ভ করিলেন। কষ্টই হইত তাহার কথা ভাবিয়া। প্রৌঢ় হইলেও ললিতবাবু দেখিতে সুপুরুষ। ভালো হোক মন্দ হোক, তিনিও একজন লেখক ছিলেন। আজ অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে, 3 কুলেও এদিকে কেহ নাই। এই দূর বিদেশে এই বয়সে কে তাহাকে দেখে, কে মুখের দিকে চায়? টাকা কোন প্রকাশক পাঠাইতেছে একথা তিনি আমায় মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেন। আমি কাল্পনিক পুস্তক প্রকাশের নাম করিতাম, তাহাদের কাল্পনিক চিঠির কথা বলিতাম। কোনো রকমে সে কথা চাপা দিয়া অন্য কথা পারিতাম। শীতের শেষে সেবার মুঙ্গের হইতে চলিয়া আসিলাম। আসিবার পূর্বে ললিতবাবুর খাতা 2খানি তাহাকে ফেরত দিতে গেলাম। তিনি বলিলেন, কি হলো মশাই? বড্ড গোলমাল হয়ে গেল সব। ওদের সে দোকানখানা উঠেই গেল। ভাইতে ভাইতে গোলযোগ, কেস রুজু হয়েছে। এই অবস্থায় আর ওরা তাই পরশু আমায় খাতা ফেরত পাঠিয়েছে। পুনরায় ঘটনাচক্রে মুঙ্গেরে গেলাম প্রায় 3 বৎসর পরে। গিয়াই সর্বপ্রথম ললিতবাবুর কথা মনে হইল। কষ্টহারিণীর ঘাটে তাহাকে দেখিতে পাইলাম না। 2-1 জনকে জিজ্ঞাসাও করিলাম ললিতবাবু মুঙ্গেরে আছেন না অন্যত্র চলিয়া গিয়াছেন, কিন্তু বিশেষ কেউ কিছু বলিতে পারিল না। একদিন শহরে বাহিরে টমটম ভাড়া করিয়া বেড়াইতে গিয়াছি। পথে শহর হইতে অন্তত 6-7 মাইল দূরে একটা বড় বাগান বাড়ি দেখিয়াই টমটমালাকে বলিলাম, এই কার বাগান বাড়ি রে? টমটমালা ভালো বাংলা বলে। আমার কথার উত্তরে সে বলিল, ইয়ে বেনিগের ফুলবাড়ি আছে। শুনিয়াই বাগানটা দেখিবার শখ হইল। দেখতে দেয়? হাঁ বাবুজি, হুয়া বাঙালি বাবু আছে, দেখনে কাহে নেই দেবে। আমার আগ্রহ আরও বাড়িল বাঙালিবাবু নাম শুনিয়া। টমটম গেটের সামনে দাঁড় করাইয়া বাগানের ভিতর গেলাম। অদ্ভুত বাগান দেখিয়াই বুঝিলাম এককালে খুব বড় ও শৌখিন বাগান বাড়ি ছিল। বর্তমানে সে অবস্থা নাই, কিন্তু বনে জঙ্গলে সমাকীর্ণ এই পরিত্যক্ত বাগানবাড়ির বন্য সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। গেট হইতে কাকর বিছানো পথটি বাকিয়া চলিয়াছে। গাছপালার আড়ালে যে ভাঙা পুরাতন বাড়ির চুনবালি খসা শ্রীহীন জীর্ণ রূপ দেখা যাইতেছে সেদিকে। বাগানের সর্বত্র খুব বড় বড় বৃদ্ধ গাছ, প্রধানত বট, অশ্বত্থ, নিম, মেহগনি, কৃষ্ণচূড়া, ছাতিম ইত্যাদি। গাছগুলির তলায় ঘন ফার্ন ও কাটা জঙ্গল, এখানে ওখানে জংলি গোলাপের ঝোপ, কালো পাথরের হাতির মুখ, মকর মুখের পয়নালি, হাত ভাঙা লোহার বেঞ্চি, চটা ওঠা ঠেস গাঁথা চাতাল, জঙ্গলের নিচে লতায় পাতায় কাঠবিড়ালির লঘুপথে ত্রস্ত যাওয়া আসা, বনটিয়ার ডাক, বড় বড় গাছের পাতার ফাঁক দিয়া সূর্যালোক আসিয়া পড়িয়াছে। একটা পাথরে গাঁথার শুকনো ফোয়ারার ধারে ঘন চামেলির ঝোপ,
চামেলি ফুলের মিষ্টি সুবাস, প্রাচীন বটগাছে ডাহুক পাখির ডাক, আর পায়ের নিচে আধশুকনা লম্বা লম্বা উলু ঘাসের মধ্যে বহুরূপীর গতিবিধির খরমর শব্দ, সবটা মিলাই একটা নিবিড় শান্তি ও নীরবতা। কোনো বড়লোকের বাগান ছিল এক সময়, বোধহয় অবস্থা খারাপ হইবার জন্য আর বাগান দেখাশোনা করিবার শখ নাই। ফোয়ারার কাছে দাঁড়াইয়া এইসব দেখিতে দেখিতে ঐশ্বর্যের নশ্বরতা লইয়া বেশ একটা গভীর ধরনের প্রবন্ধ, যাহাতে মানুষ ও সমাজের সত্যকার উপকার হয়, হালকা গল্প ও উপন্যাস লিখিয়া লাভ কি? রচনা করিব ভাবিতেছি, এমন সময় হঠাৎ চমকিয়া উঠিলাম। আমার সামনের কাকর পথ দিয়ে আসিতেছে কষ্টহারিণী ঘাটের সেই লেখক ললিত ঘোষাল। আমি বলিলাম, ললিতবাবু যে, এখানে কীরকম, চিনতে পারেন? ললিতবাবু চিনিতে পারিলেন। আমাকে দেখিয়া খুব খুশি হইলেন, আমাকে জোর করিয়া বাড়ির দিকে লইয়া চলিলেন। আজ এখানে থাকিতে হইবে, কোনো অসুবিধা নাই, কতকাল পরে দেখা, অনেক কথা ইত্যাদি। বাড়িটা খুবই পুরানো, সামনে খুব বড় রোয়াক বা চাতাল, সেখানে আমরা পাথরের বেঞ্চিতে গিয়া বসিলাম। ললিতবাবুকে বলিলাম, তারপর আপনাকে কত খুঁজেছি, মুঙ্গের শহরে আজ প্রায় দিন 15 এসেছি। এখানে এই জায়গায় কি করে এসে পড়লেন? কিনেছেন নাকি? এখানে আর থাকে কে? ললিতবাবু হাসিয়া বলিলেন, আরে ব্যস্ত হবেন না, সবই দেখতে পাবেন, আপাতত একটু চা খান, দাঁড়ান বলে আসি। ললিতবাবু কাহাকে চায়ের জন্য বলিয়া আসলেন তখন বুঝি নাই, কিন্তু প্রায় আধ ঘন্টা পরে যে সুন্দরী হিন্দুস্তানি মেয়েটি চা ও পাঁপড় ভাজা আনিয়া আমাদের সামনে রাখিল, তাহাকে দেখিয়া চিনিলাম। ললিতবাবু বলিলেন, চিনেছেন একে? হ্যাঁ, ও তো সেই মনিয়া। ও, তাহলে এখনো আপনার কাছেই কাজ করে? কথাটা শুনিয়া ললিতবাবু হাসিলেন। মনিয়ার মুখেও সলজ্জ হাসির রেখা ফুটিল। সে অন্যদিক মুখ ফিরাইয়া রইল। ব্যাপার কি, আমার কথার মধ্যে হাসিবার কি আছে ভাবিয়া পাইলাম না। ললিতবাবু বলিলেন, মনিয়া যাও, আরও একটু চা দাও আমাদের। মনিয়া চলিয়া গেলে ললিতবাবু আমার দিকে ফিরিয়া বলিলেন, কে কার কাজ করে মশাই? মনিয়াকে আপনি ভালো করে কোনোদিনও জানেননি। এই ফুলবাড়ি ওর নিজের, আমি ওর আশ্রয়ে আছি, এটা ওর বাপের বাড়ি। মনিয়াকে ললিতবাবুর ঝি বলিয়া জানিতাম। কখনো আমার মনে আসে নাই যে সে ছদ্মবেশিনী রাজকুমারী, সুতরাং কথাটা শুনিয়াই দস্তুর মতো আশ্চর্য হইলাম। বলিলাম, মুঙ্গেরে যখন থাকতেন আপনি, তখন মনিয়া তো আপনার বাসায় কাজ করত। ললিতবাবু হাসিয়া বলিলেন, কখনো আমার বাসায় কাজ করতে ওকে দেখেছিলেন? আন্দাজ করেছিলেন আপনাকে ডেকে আনতো বলে, আসল কথা জানতেন না। আসল কথাটা কি তাড়াতাড়ি বলুন, রহস্যটা কোথায়? আসলে মনিয়ার বাবার সঙ্গে ওর মায়ের বিয়ে হয়নি। ওর বাবা মস্ত ধনী জমিদার ছিলেন। ওর মা মজফ্ফরপুর জেলার এক ব্রাহ্মণ গৃহস্থের মেয়ে। এই বাগান বাড়িতে এনে ওর বাবা তাকে তার কাছে রাখেন। মনিয়া ওদের একমাত্র সন্তান। এখন দুজনেই পরলোকগত। মনিয়া এই বাগান বাড়ির মালিক। বুঝলেন কিছু? খুব সোজা কথা। খুব সোজা কথা নয় মশাই। মনিয়ার সঙ্গে আপনার কিভাবে আলাপ? আপনিই বা এখানে থাকেন কেন? মনিয়ার অভিভাবকই বা কে ছিল? এসব কথা খুব সোজা আর কই। ললিতবাবু বলিলেন, সে আরও সোজা কথা। আমি মনিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তার মৃত্যুর পরে আমি এখন মনিয়ার অভিভাবক। আরেকজন ওছি আছেন, মুঙ্গেরের উকিলবাবু কমলেশ্বরী সহায়। মধ্যে আমাকে ওরা সবাই ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছিল, তাই মুঙ্গেরে গিয়ে বছরখানেক ছিল। মনিয়া প্রায়ই আমার সঙ্গে দেখা করতে যেত। আপনার কাছে ওকে পাঠাতুম বইয়ের দরুন টাকা আনতে। ও নিজেও অনেক সাহায্য করেছে। বললাম, ওর বিয়ে হয়নি? ললিতবাবু চুপ করিয়া থাকিয়া বলিলেন, ওর ওই ইতিহাস শুনে কে ওকে বিয়ে করবে বলুন? বিশেষত এদেশ তো জানেন। ইতিমধ্যে সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িল। বেলা আর বেশি নাই। চামেলি বনের ধারে পাথরের বেঞ্চিতে বসিয়া
আমাদের গল্প বেশ জমিয়া উঠিয়াছে। এমন সময় মুনিয়া আবার চা আনিল। ললিতবাবু বলিলেন, মুনিয়া, এ বাবুকে চিনতে পেরেছ? মুনিয়া হাসিয়া ঘাড় নাড়িল। কোথায় দেখেছিলে বলো তো? মুঙ্গেরে, ওর বাসায়। পরে আমার দিকে চাহিয়া হাসি মুখের অভ্যস্ত দেহাতি হিন্দিতে বলিল, ভালো আছেন বাবুজি? হ্যাঁ, তুমি ভালো আছো মুনিয়া? এই সময় ললিতবাবু বলিলেন, রাত্রে কিন্তু থাকতে হবে আপনাকে। আমি দুটো কথা বলবার লোক পাইনি। এসেছেন যদি থাকুন। মুনিয়া, তুমিও থাকতে বলো। আমিও তো বলছি, থাকুন বাবুজি, ভারী খুশি হব তাহলে। অগত্যা রাজি হতে হলো। দেখিলাম মুনিয়া সত্যই খুশি হইল। বলিল, রাত্রে আপনি কি খান বাবুজি? উনি পুরি খান, আপনিও তাই খাবেন তো? ভালো করিয়া চাহিয়া দেখিলাম মুনিয়া সত্যই সুন্দরী মেয়ে। হিন্দুস্তানি মেয়ের দেহের গড়ন ও বাঙালি মেয়ের মুখের লাবণ্য, এই দুটির অপূর্ব সমাবেশ হইয়াছে মুনিয়াতে। দেহবর্ণ চম্পক গৌর, কাশ্মীরি মেয়ের মতো ঈষৎ গোলাপি, মাথায় ঘন কালো এক ঢাল চুল, বড় বড় চোখ। আমার আশ্বাস পাইয়া মুনিয়া উৎসাহের সহিত বাড়ির ভিতর চলিয়া গেল। সম্ভবত রান্নাবান্না করিতে গেল। ললিতবাবু বলিলেন, বড্ড সেবা যত্ন করে আমাকে, মানেও খুব। তা মানবে না, কত কান্নাকাটি করে আমায় আনলো। রাত্রে চমৎকার চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলো বেনিগের ফুলবাড়ির প্রাচীন বট ও মেহগনি ও পাইন গাছের ডালে পড়িয়া সমস্ত উদ্যানটিকে যেন একটা রহস্যময় পুরানো দিনের জগতে পরিণত করিল। আমার মনে পড়িল দুটি প্রেমিক প্রেমিকার কথা, মুনিয়ার বাবা ও মা। তারা সমাজ সংসারকে তুচ্ছ করিয়া এই নিবৃত নিরালা বাগানে পরস্পরের প্রণয়কে মাত্র সম্বল করিয়া জীবনের দিনগুলি কাটাইয়া গিয়াছেন। মুনিয়া আমাদের ডাকিয়া লইয়া গেল খাইবার জন্য। তখন রাত 10টার কম নয়। এই এত বড় বাড়ি নিবৃত রান্নাঘরটিতে বসিয়া মেয়েটি এতগুলো রান্না রাঁধিয়াছে। এক চুপড়ি আটার পুরি ভাজিয়াছে। আগুনের তাতে সুন্দর মুখখানি রাঙা, কপালে বিন্দু বিন্দু ঘাম, দীর্ঘকালো কেশপাশ অবিন্যস্ত দেখিয়া তাহার উপর কেমন মমতা হইল। মুনিয়া কাছে বসিয়া আমাদের যত্ন করিয়া খাওয়াইল। নিজের হাতে ললিতবাবুকে তামাক সাজিয়া দিয়া গেল, মশলা সুপারি দেওয়া গেল। হিন্দুস্তানির দেশের পান খাওয়ার তেমন রেওয়াজ নাই। ললিতবাবুর ওপর হিংসা হইল। লোকটা তোফা আছে, মুনিয়ার মতো মেয়ের সেবা যে দিনরাত পায় তাহার উপর হিংসা হয় বই কি। লোকটার বরাত ভালো। এইভাবে ললিতবাবুর সঙ্গে যে আলাপ পরিচয়ের সূত্র পুনরায় স্থাপিত হইল। আমার 1 বৎসরব্যাপী মুঙ্গের প্রবাসের মধ্যে সেই সূত্র ধরিয়া অনেক দিন বেনিগির ফুলবাড়িতে গিয়াছি। বার 2 যাইবার পরে আমার কৌতূহল বড় বাড়িল। হয়তো আমার সে কৌতূহল অযথা ধরনের, তবুও সম্পূর্ণ স্বাভাবিক। কৌতূহল শুধু এই বিষয়ে যে মুনিয়া ও ললিতবাবুর মধ্যে সম্পর্কটা কি। ললিতবাবুর বয়স 52 হইতে পারে, 57 হইতে পারে, 60 বলিলেও দোষ ধরিতে পারা যায় না। মুনিয়ার বয়স খুব বেশি হইলেও 24-এর বেশি কখনোই নয়। পিতা পুত্রীর সম্পর্ক নাকি ছাত্র শিক্ষকের সম্পর্ক, অভাবপক্ষে ভাই বোনের সম্পর্ক। বয়স হিসাবে তাই হওয়া উচিত, এবং হইলে দেখাই তো খুব ভালো, মানিয়া লইতাম। কিন্তু জগতে যাহা ভালো দেখায়, যাহা হওয়া উচিত, তাহা সবসময় ঘটে না, ইহাই দুঃখ। একদিনের কথা বলি, কি করিয়া প্রথম আমার সন্দেহ হইল। সেদিন ভয়ানক গরম, দারুণ রোদের তাঁত। বেলা 3টার সময় আমি গিয়াছি ওখানে। গিয়া দেখি মুনিয়া ছাড়া আর কেহ নাই বাড়িতে। সে আমায় দেখিয়া প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবুজি, উনি কোথায় বেরিয়ে গিয়েছেন দুপুরের পর? 1 ঘন্টার মধ্যে ফিরবার কথা, এখনও ফিরলেন না, কি হবে? জিজ্ঞাসা করিয়া শুনিলাম ললিতবাবু বালিশের জন্য শিমুল তুলা কিনিতে গিয়াছে নিকটবর্তী কি একটা বস্তিতে। আমি যত মুনিয়াকে বোঝাই, তাহার সে কি ব্যাকুলতা, কি উদ্বেগ, বারবার ঘর বাহির করার সে কি চঞ্চল ভঙ্গি। আমি সেদিন মুনিয়াকে নতুন দৃষ্টি দেওয়া দেখিলাম যেন। সে একদিন দেখিয়াই আমি স্পষ্ট বুঝিয়াছিলাম মুনিয়া ললিতবাবুকে ভালোবাসে। পিতা পুত্রী নয়, ভাই বোন নয়, নায়িকার মতো ভালো না বাসিলেও
ঠিক সে জিনিসটি হয় না। চোখে না দেখিলে কি করিয়া তাহা বুঝাইব। তাহার পর ললিতবাবু একদিন আমাকে সামান্য একটু বলিলেন। কথায় কথায় মণিয়ার কথা উঠিলে আমায় বলিলেন, ও আমার মুখের দিকে চেয়ে ওর যৌবনের দিনগুলি কাটালো। কতবার ভাবি আমার অবর্তমানে ওর যে কি হবে। সমাজে ওর স্থান কোনোদিনই নেই। আমায় ছাড়া ও কাউকে জানেও না। ভেবে কষ্ট হয় এক এক সময়। একটি 20-21 বছরের তরুণী যে একজন 55 বছরের কমপক্ষে বৃদ্ধকে নিবিড়ভাবে ভালোবাসিতে পারে, নিজের চোখে দেখার পূর্বে সে কথা কেউ যদি বলিত, তাহার কথা হাসিয়া উড়িয়া দিতাম। জীবনে কি রহস্যই না আমরা জানি। মণিয়ার ভালোবাসা দেখিয়া জীবনে একটি অজ্ঞাত তথ্য জানিয়া বিস্মিত হইলাম। আরও একটি ব্যাপার দেখিলাম, ললিতবাবু সম্পূর্ণ বেকার। একটি কানাকড়ি দিয়াও তিনি মণিয়াকে সাহায্য করিতে অক্ষম। অথচ তাহার যাহা কিছু সব খরচ যোগাইত মণিয়াই, এবং সে অম্লান বদনে তাহা এযাবৎ সরবরাহ করিয়া আসিতেছে। ললিতবাবু তাহার স্বগ্রামস্থ এক বেকার ভ্রাতুষ্পুত্রকে মাসিক অর্থ সাহায্য করেন। 4-5 বার ললিতবাবু আমাকেই টাকাটা দিয়াছিলেন মানি অর্ডার করিবার জন্য, কারণ তাহাদের এখানে নিকট ডাকঘর নাই, তাহাও মণিয়ার পয়সায়। ললিতবাবু যখন একা মুঙ্গেরে বাসায় থাকিতেন, তখনকার অপেক্ষায় এখন তার চাল অনেক বাড়িয়াছে। পরের পয়সায় আমাদেরও বাড়িত। কথাবার্তার মধ্যে একদিন ললিতবাবুকে জিজ্ঞাসা করিলাম, মণিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলেন কতদিন? কিভাবে আলাপ হয় শুনবেন? কলকাতায় যখন বইটই আর কেউ নিতে চায় না, পাবলিশার খুঁজে পাইনে, তখন তো এলাম মুঙ্গেরে, আজ থেকে প্রায় 12 বছর আগে। বাবু কমলেশ্বরীর সহায় এখানকার বড় উকিল। তিনি বললেন, একজন বড়লোক মক্কেল বাঙালির সেক্রেটারি খুঁজছে ইংরেজি চিঠিপত্র লেখার জন্য। তাই এখানে এসে মণিয়ার বাবার সঙ্গে দেখা করি। চাকুরিও হয়ে গেল। 7 বছর ছিলাম। মণিয়ার বাবা মারা যাওয়ার পরে আমি এখান থেকে মুঙ্গেরে বাসা করে থাকতাম। সে অবস্থায় আপনি আমায় দেখেছিলেন সেবার। মণিয়া জোর করে আবার নিয়ে এলো এখানে। কি করি বলুন? সত্যই তো, বেচারি ললিতবাবু, কি করিবার ছিল তার। মণিয়াকেও দেখেছি, ললিতবাবুকে সে ছায়ার মতো অনুসরণ করে। তাহার এতটুকু কষ্ট বা অসুবিধা, বাস্তব বা কাল্পনিক, দূর করিতে কি ব্যাকুলতা। নিজের চোখে যাহা দেখিতে পাই, তাহাকে অবিশ্বাস করিতে পারি কই? মাস কয়েক যাতায়াতের ফলে ক্রমে আমার মনে হইল যে মণিয়া যতটা করে ললিতবাবুর দিক হইতে তাহার অর্ধেকও নাই, বরং আরও কম। ললিতবাবু এখানে আছেন যে, তাহার কারণ মণিয়ার ওপর তাহার দরদ নয়। তিনি বর্তমানে বেকার। মণিয়া তাহার সব খরচ চালাইতে থাকে। এই জন্যই ললিতবাবু মণিয়াকে তাহার ঝি বা পাচিকার মতন ভাবেন, যেন হুকুমের ওপর তাকে সর্বদা রাখিয়াছেন। অনেক সময় ভাবটা এই রকম দেখান যে তিনি অতি বড়লোক বাঙালি, এখানে সে অবস্থান করিতেছেন, সে নিতান্তই মণিয়ার ওপর কৃপা করিয়া। বেনিগির ফুলবাড়ির প্রাচীন বনস্পতিদের ছায়ায় চামেলি ঝোপের ধারের হাতল ভাঙা লোহার বেঞ্চিতে বা পুকুরের ভাঙা ঘাটে বসিয়া কতদিন তরুণী মণিয়ার জীবনে অদ্ভুত ট্র্যাজেডির কথা চিন্তা করিয়াছি। জগতে কেন এমন ঘটে? অমন সুন্দরী মেয়ে, কত তরুণ প্রেমিক যাহার এক কণা অনুগ্রহ পাইবার জন্য অসাধ্য সাধন করিতে রাজি হইতে পারিত, তাহার অদৃষ্টে এ কি দুর্ভোগ। একদিন এই অবস্থায় একা বসিয়া আছি, মণিয়াকে দূরে দেখিতে পাইয়া ডাকিলাম। এই সময়টা সে খানিকক্ষণ আপন মনে বাগানে বেড়ায় জানি। মণিয়া কাছে আসিয়া বলিল, এখানে বসে কেন বাবুজি? বেশ, বসে আছি। ললিতবাবু উঠেছেন? এখনও ওঠেননি, উনি ঠিক 4 বাজলে ওঠেন, তারপর চা করব। ললিতবাবু বৈকালিক নিদ্রা ঘড়ির কাঁটার মতন বাঁধা পথ ধরিয়া চলে। নিয়মের এতটুকু ব্যতিক্রম বড় একটা ঘটিতে দেখিলাম না। বেলা পড়িয়া আসিতেছে। মণিয়ার পরনে একখানা হালকা চাপা রঙের শাড়ি, গায়ে হিন্দুস্তানি মেয়েদের মতন কর্তা, সুগঠিত গৌরবর্ণ বাহু দুটিতে বাজু, কানে বড় বড় কানবালা, কপালে কালো টিপ, রূপকথার রাজকুমারীর মতো সম্পূর্ণ সেকেলে ধরনের বেশভূষা ওর। হাল ফ্যাশনের বড় একটা ধার ধারে না। দেহাতি মেয়ে, সম্ভবত জানেও না। বলিলাম, বসো মণিয়া।
না বাবুজি, দাঁড়িয়ে আছি বেশ, সারাদিন তো বসেই থাকি। তুমি আপন মনে বেড়াও না এই সময়টা? হ্যাঁ বাবুজি, উনি ঘুমান, আমার কাজকর্ম থাকে না, তাই একটু বেড়াই। ঘুমোও না বুঝি? না, দুপুরে আমার ঘুম ভালো লাগে না, অভ্যেস নেই বাবুজি। আচ্ছা, এ বাগানে কতদিন আছো? ছেলেবেলা থেকেই। এই তো আমাদের বাড়ি ঘর। বাবা মা ছিলেন যখন, তখন খুব ভালো ছিল। বাবার বাগানের শখ ছিল খুব। নিজের হাতে গাছ পুঁতেছিলেন কত। একটা বট গাছ, যেটা আমার বাবার হাতে পোতা, তার পাতাগুলো জুড়ে ঠোঙার মতো হয়ে যায়। নাকি কৃষ্ণজি দুধ খেতেন বলে বৃন্দাবনে যমুনার ধারে অমনি হতো। বংশী বট বলে এদেশে। আসুন, দেখবেন। আমাকে সে পুকুরের ওপারে বাগানের দক্ষিণ কোণে লইয়া গেল। বনের মধ্যে একটা ছোট বট গাছ, তাহার কচি পাতা পরস্পরের জোড়া লাগিয়া ঠিক যেন ঠোঙার মতো। মনিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখলেন? কি তাজ্জব বাবুজি না? বিস্মিত হইবার মতো মুখ করিয়া বলিলাম, তাজ্জবই বটে সত্যি। মনিয়া হাত নাড়িয়া উৎসাহের সহিত বলিতে লাগিল, দেখুন, কতকাল আগে কৃষ্ণজি দুধ খেতেন বলে এখনও পাতাগুলো ওর জোড়া লেগে যায়। এতেও লোকের অবিশ্বাস ঘটছে না, বলুন বাবুজি। বিজ্ঞের মতো ঘাড় নাড়িয়া বলিলাম, ঠিক বলেছ মনিয়া, খুব ঠিক। উহা সরল বিশ্বাসে হস্তক্ষেপ করিবার আমি কে? জিজ্ঞাসা করিলাম, তোমার বাবা কতদিন আগে মারা গিয়েছেন? 6 বছর বাবুজি। উনি মারা যাওয়ার পর কোথায় ছিলে? কোথাও না বাবুজি, এখানেই। আমার দাইমা আর চাচেরা ভাই একসঙ্গে থাকতো। তা ওরা এখন কোথায়? উনি আসাতে চলে গিয়েছে। কি করি বাবু, মুঙ্গেরে বড় কষ্ট পেতেন উনি। বাবা এমন কিছু রেখে যাননি যে সেখানকার সব খরচ দিই, তবে এখানে থাকলে চলে যায় একরকম। ওর কষ্ট চোখে দেখে থাকতে পারলাম না, তাই নিয়ে এলাম। তোমার ভাই তাতে চটল বুঝি? উহ, ভারী রাগ তাতে। বলে, বাঙালি বাবুকে কেন নিয়ে এলি তুই? আমিও বলেছি, ওর আশা পছন্দ না হলে চলে যাও, আমার বাড়ি আমি যা ভালো বুঝবো করব। তাই চলে গেল। এখন উনি ছাড়া আমার কে আছে বাবুজি? মনিয়ার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। মেয়েটি সত্যবাদিনী, তাহার স্পষ্ট সত্য কথা বলিবার সাহস দেখিয়া প্রীত হইলাম। অন্য কথা পারিবার জন্য বলিলাম, গান গাইতে পারো মনিয়া? মনিয়া সলজ্জ কণ্ঠে বলিল, বেশি কিছু না বাবুজি, বহুত একটু। গাইবে? গাও না। মুনিয়া কি বুঝিল জানি না, বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে চাহিয়া প্রতিবাদের সুরে বলিল, বাবুজি, আমি মুনিয়ার সহিত প্রেম করিতে চাই নাই। মুনিয়া আমাকে ভুল বুঝিয়া বসিল, সেভাবে কথাটা বলি নাই আমি। বলিলাম, এখন না হয় সন্ধ্যের সময় করো, ললিতবাবু যদি বলেন তাহলে গাইবে। অতিথির প্রতি উহার কর্তব্যবোধ ভদ্রতা বড় ঘরের ঘরানোর উপযুক্ত বটে। কি সুন্দরী দেখাইতেছে মুনিয়াকে। উহাকে দেখিলেই আমার মনে হয় ও সেকালের মেয়ে। সেকালের বেশভূষায় প্রাচীন উদ্যানের বনস্পতিদের পটভূমিতেই ওকে মানায়, অন্যত্র ও নিতান্ত খাপছাড়া। বেলা পড়িয়া আসিতেছে, প্রাচীন বটের ডালে ডাহুক ডাকিতেছে। ললিতবাবুর ঘুম ভাঙিবার সময় হইল। বলিলাম, চলো মুনিয়া, 4টে বাজে। সন্ধ্যার পর ললিতবাবুকে বলিয়া মুনিয়াকে গান গাওয়াইলাম। ওর এমনি খুব সুরেলা গলা, তবে বিহারি দেশওয়ালি ব্রাহ্মসুরের গানই বেশি জানে। বেনিগির ফুলবাড়িতে বড় বড় গাছপালা, মেহগনি, কৃষ্ণচূড়া, চামেলির বন আমার চক্ষুর সম্মুখে হইতে মুছিয়া গেল গান শুনিতে শুনিতে। আমি যেন অতীত যুগের ভারতে ফিরিয়া গিয়াছি। বাণভট্ট কি শূদ্র বা ওই ধরনের কোনো কবির নায়িকা জীবন্ত হইয়া যেন আমার সামনে বসিয়া সুন্দর হাতটি নাড়িয়া বীণা বাজাইয়া অর্ধমাগধী ভাষায় সঙ্গীত গাইতেছে। সেদিন জ্যোৎস্নারাত্রে আলোছায়ার মধ্যে মুনিয়াকে দেখিয়া আমার মনে হইল, কবি বাণভট্ট সে যুগের ঠিক এমনি একটি সুন্দরী মেয়েকে দেখিয়া তাহার কাব্যের মহাশ্বেতার কল্পনা করিয়া থাকিবেন। সমগ্র বৃদ্ধ পৃথিবীকে নবযৌবনের সাজে সাজাইবার মায়ামন্ত্র যে ইহাদের সুন্দর মুখের স্মিতহাস্য, ইহাদেরই পদ্ম পলাশ লোচনের অশ্রুজল। হয়তো তখন আমার বয়স কম ছিল বলিয়াই মুনিয়াকে আমার অত ভালো লাগিয়াছিল। এখনও বিহার ও পশ্চিমের কথা মনে হইলেই আমার মনের চোখে ভাসিয়া ওঠে বেনিগির ফুলবাড়ি, তার প্রাচীন গাছপালা, চামেলি বন
ও রূপসী মনিয়া। মাসখানেক পরে একদিন ললিতবাবু মুঙ্গেরে আমার বাসায় আসিলেন। তাহাকে দেখিয়া খুশি হইয়া বলিলাম, আসুন আসুন ললিতবাবু, কখন এলেন? ললিতবাবু কপালের ঘাম মুছিয়া বলিলেন, এই এলাম মশাই, দেশে যাচ্ছি। একটু বিস্মিত হইয়া বলিলাম, দেশে? হ্যাঁ দেশে, ওখান থেকে চলে এলাম। চলে এলেন তার মানে? মুনিয়া কেমন আছে? ললিতবাবু ঝাঁজের সহিত বলিলেন, ভালোই আছে, আমার পোষালে না চলে যাচ্ছি। ব্যাপার কি, হলো কি? হবে আর কি, আমি কারো হাতে তোলা খেয়ে থাকতে পারবো না। হয়েছে কি, আমার বাড়িতে একটা 11.5 টাকার রেভিনিউ মানি অর্ডার পাঠাতে হবে। আজ কদিন ধরে চাচ্ছি টাকাটা, কবার চাইব? আমার মান বলে একটা জিনিস আছে তো, আজ দেব কাল দেব। আজ ওবেলা নিয়ে এসেছে 5টি টাকা, ছুঁড়ে ফেলে দিলাম। আরে আমার বইয়ের এককালে 3-3টে এডিশন হয়েছে, আমায় টাকা চেনাতে হবে না। ওর মা মাগি ছিল ভ্রষ্টা, ওদের কি ভদ্রস্ততা আছে মশাই? ভদ্রলোকের খাতির কি বোঝে ছাতুকর মেরুয়াবাদীর দল? ললিতবাবুর মুখের এ কথা আর কিছু দূর পর্যন্ত আমি প্রণয়ীর অভিমান বলিয়া ধরিয়া লইতে পারিতাম হয়তো, কিন্তু তাহার উক্তি সবটা এইভাবে গ্রহণ করিতে পারিলাম না। তাহার চরিত্র মেজাজের ওপর আমার অশ্রদ্ধা হইয়া গেল। টাকার জন্য আমাকে পূর্বে তিনি কীরকম উদ্বাস্ত করিয়া তুলিয়াছিলেন, কারণ তাহার পুস্তক প্রকাশের আসল উদ্দেশ্য সাহিত্যপ্রীতি নয়, টাকা, তাহা অনেক দিন বুঝিয়াছি। সেই কথাটা আজ মনে পড়িয়া গেল। আমি বলিলাম, হয়তো মুনিয়ার কাছে নেই, এটা হতে পারে। নেই তো কি মশাই, 7টা টাকা আর নেই। এর আগেও বাড়িতে টাকা পাঠাবার বেলায় এরকম করেছে। তাছাড়া ঠিক সে কথাও নয়, আমার আর ভালো লাগছে না এই ছাতুখোরের দেশ। দেশে গিয়ে মানকচু আর নলের গুড়ের পায়েস খেয়ে বাঁচি দিন কত। রাঁধতে পারে কেউ এদেশে? যা রাঁধবে এক তরকারি, বেগুন বেগুনি এক তরকারি, পটল পটলই এক তরকারি। এদেশে মানুষ আছে রাম? বলিলাম, দেশে কে আছে আপনার? ভাইপো আছে, ভাইপো স্ত্রী আছে, তাদের ছেলেমেয়েরা আছে, নেই কে? তাদের ফেলে বিদেশে থাকা কি পোষায় এই বয়সে বলুন তো? দেশে থাকলে অভাব কি আমার? এ ছাতুর দেশে আর নয়, ঢের হয়েছে, হাঁপিয়ে উঠেছে প্রাণ। ঘরের ছেলে ঘরে ফিরে যাই। মনে ভাবিলাম, জিজ্ঞাসা করি, দেশে থাকলে যদি চলিবার ভাবনাই নাই, তবে ভ্রাতুষ্পুত্রটিকে প্রতি মাসে টাকা পাঠানোর কি দরকার হইত ছাতুর দেশ হইতে, এবং তাও একটি ছাতুর দেশে সরলা মেয়ের নিকট হইতে ভুলাইয়া লওয়া টাকা? না, লোকটা অকৃতজ্ঞের এক শেষ। চলিয়া গেল দুপুরের ট্রেনে। আমি তুলিয়া দিতে পর্যন্ত গেলাম না, ঘৃণা হইল লোকটার প্রতি। ললিতবাবু চলিয়া যাইবার 2 দিন পর আমার বাসায় জানলার ধারে বসিয়া আছি। এমন সময় দেখি মুনিয়া বাসার সামনে টমটম হইতে নামিতেছে। আমি গিয়া তাহাকে ঘরের মধ্যে আনিয়া বসাইলাম। মুনিয়া উদ্বিগ্ন স্বরে বলিল, বাবুজি, উনি কোথায় জানেন? আপনার এখানে এসেছিলেন? ওখান থেকে বেরিয়েছেন আজ 2 দিন হলো, সঙ্গে টাকা করিয়াছে। উনি তো আপন ভোলা মানুষ, আমার বড্ড ভয় হয়েছে। মুঙ্গের বড় খারাপ জায়গা বাবুজি। বিস্মিত হইয়া বলিলাম, টাকা করি কিসের? আমার হাড় ছড়াটা ভেঙে গড়াতে দেবেন বলে সঙ্গে আনলেন, আর 50টা টাকা। ওর নিজের কি দরকার আছে বললেন। আর বাগানের বড় চাতালটা যেখানে বসিয়ে আপনারা চা খান, ওটা মেরামত করবার জন্য চুন আর সিমেন্ট কেনবার দরকার, তাই। কালই ফিরবার কথা ছিল, কিন্তু আজ সকালেও যখন এলেন না, তখন আর স্থির থাকতে পারলাম না। আপনার এখানে আসেননি বাবুজি? ব্যাপার শুনিয়া স্তম্ভিত হইলাম। কেন জানি না মুনিয়াকে ব্যাপারটা খুলিয়া বলিতে পারি নাই। অর্থ নষ্টের দুঃখ হইতেও বড় দুঃখ আছে। এই সরলা দেহাতি তরুণীর মনে যে দুঃখ বড় বিষম বাজিত। হয়তো মুনিয়ার প্রতি কোনো ধরনের দুর্বলতা ছিল আমার, তাই সে দুঃখের হাত হইতে তাহাকে বাঁচাইলাম। বলিলাম, ললিতবাবু ভাইপোর অসুখের খবর পেয়ে হঠাৎ দেশে চলে গিয়েছেন। আমার ঠিকানায় তার এসেছিল, টাকাটা সঙ্গে নিয়ে গেছেন, খরচপত্রে দরকার আছে বললেন। হাড়গাছাটা তাড়াতাড়ি দিতে পারেননি, দেশের শ্যাকরাকে দেবেন ভেঙে করাতে। ইহার পর বেশি দিন মুঙ্গেরে ছিলাম না। যে কদিন ছিলাম, মুনিয়া 6-7 দিন অন্তর ললিতবাবুর কোনো চিঠি আসিল কিনা সেটা খবর লইত। বলা বাহুল্য, ললিতবাবু যে কোনো চিঠিই দেন নাই। সেই মাঘ মাসে আমি মুঙ্গের হইতে চলিয়া আসিলাম, এবং তাহার পর
প্রায় 5 বছর ওদিকে যায় নাই। বিগত 1934 সালের বিহারে ভূমিকম্পের পর পিসিমাদের দেখিতে গিয়া আমি আবার মুঙ্গেরে যাই। মুঙ্গেরে পদার্পণ করিয়াই শহরের চেহারা দেখিয়া শিহরিয়া উঠিলাম। সে মুঙ্গের নাই, চারদিকে ধ্বংসদেবের প্রলয় তাণ্ডবের পদচিহ্ন। অবশ্য ভূমিকম্পের পর তখন 3-4 মাস উত্তীর্ণ হইয়া গিয়াছে। সপ্তাহখানেক পরে একদিন কি মনে করিয়া একখানি টমটম ভাড়া করিয়া বেনিগির ফুলবাড়ির দিকে রওনা হইলাম। বেনিগির ফুলবাড়িতে মুনিয়াদের সে জরাজীর্ণ বাড়িটা ভূমিকম্পে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। মুনিয়াও বাঁচিয়া নাই, বাড়ি চাপা পড়িয়া হতভাগিনীর মৃত্যু হইয়াছে। বেনিগির ফুলবাড়ির প্রাচীন বট, মেহগনি, কৃষ্ণচূড়ায় ছায়ায় মহাশ্বেতার বীণার ক্লান্ত সুর কাঁদিয়া কাঁদিয়া চিরদিনের মতো নীরব হইয়া গিয়াছে। ইহাই সেখানে নিশ্চয় দেখিব ভাবিতে ভাবিতে যাইতেছিলাম, কিন্তু তাহার বদলে যাহা দেখিলাম তাহার জন্য সত্যই প্রস্তুত ছিলাম নয়। ফুলবাড়ির সামনে টমটম হইতে নামিলাম। ফটক দিয়া ঢুকিতেই গাছপালার ফাঁক দিয়া চোখ পড়িল। বাড়িটা যেন মাটির ওপর দাঁড়াইয়া আছে। বাগানের ও বাড়ির অবস্থা দেখিয়া জনশূন্য বলিয়াই বোধ হইল না। আরও কিছু অগ্রসর হইয়া শুকনো ফোয়ারাটার ধারে চামেলি বনের কাছে যাইতেই একটি মেয়েকে গাছের ডালে বাঁধা তারের আলনায় কাপড় মিলিয়া দিতে দেখিয়া দাঁড়াইলাম। সেই সময় পায়ের শব্দে মেয়েটিও চমকিয়া আমার দিকে পিছন ফিরিয়া চাহিল। দেখিলাম সে মনিয়া। মনিয়া চেহারার কিছু পরিবর্তন হইয়াছে, একটু মোটা হইয়া গিয়াছে, মুখশ্রী বদলাইছে, কিন্তু সে এখনও সুন্দরী। মনিয়ার ডাগর চোখ দুটিতে বিস্ময়ের দৃষ্টি তখনও কাটে নাই। আমার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিবার পর উজ্জ্বল মুখে বলিল, বাবুজি আসুন আসুন, এতদিন কোথায় ছিলেন? সেই চলে গেলেন, আর খোঁজ নেই। কত ভেবেছি আপনার জন্যে। এখানে ছিলামই না, দিন কয়েক হলো আবার এসেছি। যে কাণ্ড হয়েছে দেখলুম তোমাদের দেশে। তারপর তুমি ভালো আছো মুনিয়া? মুনিয়া সুন্দর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বলিল, আপনার আশীর্বাদে বাবুজি প্রাণে বেঁচে গিয়েছি সব। এ বাড়িটার বিশেষ কিছু হয়নি। আসুন না, চলুন বাড়িতে। বলিলাম, বাড়িতে তুমি মানে এখন আর কে আছে? মুনিয়া বলিল, আমার দাইমা আর চাচেরা ভাই আছে। পরে সলজ্জ হাসিয়া বলিল, আর উনি আছেন। পরম বিস্ময়ে বলিয়া উঠিলাম, কে? ললিতবাবু? মুনিয়া পুনরায় সলজ্জ হাসিয়া চোখ নিচু করিয়া বলিল, আবার কে বাবুজি? সেই তো চলে গেলেন, 2 বছর ছিলেন দেশে। আমার দাইমা আর চাচিরা ভাই আবার এলো, 3 বছরের মাথায় উনি ফিরলেন। মা গো, এমনি রোগা হয়ে গিয়েছেন। বাংলা মুলুকের জল হাওয়া একদম নরম। ওর এতকাল পশ্চিমে বাস, সহ্য হবে কেন? হাতে পয়সা যা নিয়ে গিয়েছিলেন কবে উড়িয়ে বসে আছেন। আমার হাড় ছড়াটা পর্যন্ত। সে যাগ্গে বাবুজি, ওর এই দাড়ি চুল ময়লা দশা দেখে তো আমি কেঁদেই বাঁচিনে। সেই থেকেই আছেন। এখন বেশ শরীর সেরেছে, আর দেশে যাওয়ার নামটি মুখে আনতে দেইনি। অবস্থা শুনিয়া মনে হইল ললিতবাবুও বর্তমানে সে কথা মুখে আনিবেন না। এমন কাঁচা লোক তিনি কখনোই নহেন। বলিলাম, কোথায় উনি? মুনিয়া হাসি মুখে বলিলেন, চলুন আসুন বাড়িতে বাবুজি। ভারী ভাগ্যি আপনি এলেন। উনি খুব খুশি হবেন আপনাকে দেখে। এখনও ঘুম থেকে ওঠেননি, 4 বাজলেই উঠবেন। তারপর চা করব, আসুন। প্রাচীন বটের ডালে পুরনো দিনের মতো ডাহুক ডাকিতেছিল। বেনিগির ফুলবাড়ি ঘুমন্ত স্বপ্নপুরী যেন মুনিয়া রাজকুমারী ঘুম ভাঙিয়া সদ্য উঠিয়াছে। সময় এখানে অচল। ললিতবাবু লোকটার ওপর পুনরায় ভয়ানক হিংসা হইল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেনিগির ফুলবাড়ি। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো এক নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।